প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই বিষ। সেটা ভালোবাসা হোক বা সেটা ক্ষমতা হোক বা আমাদের হাতে থাকা ছোট্ট স্ক্রিন হোক। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেই গেছো আমি আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি। আমি আজকে আলোচনা করব আমাদের আমাদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রাতে কি কুফল ফেলছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। একদিকে মোবাইল যেমন আমাদের হাতের মুঠোয় পুরো জগৎকে এনে দিয়েছে, আলাদিনের চিরাগের মতোই এক ক্লিকে আমাদের সামনে হাজির হয়ে যায় খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের সেই পছন্দের কাপড়, এবং হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমাদের ভালোবাসার মানুষটিও কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলেই জানি। সেটা আবার আমাদের জীবনে কি কুফল ডেকে আনতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের মনে আসে যে মোবাইল ফোন ঘাঁটতে আমাদের এত কেন ভালো লাগে। আমরা যখন পড়তে বসি তখন কিছুক্ষণের মধ্যেই আমাদের পড়াশোনা থেকে মনোযোগ সরে যায়, কিন্তু যখন আমরা মোবাইল ঘাঁটি তখন কোথায় 1 ঘন্টা চলে গেল সেটা আমরা টেরও পাই না। তাহলে এটা কেন হয়? এর পেছনে যেটা সায়েন্টিফিক কারণ সেটা হলো, আমরা যখন মোবাইল ফোন স্ক্রল করি তখন আমাদের এত ভালো লাগে কারণ আমাদের মোবাইল ফোন দেয় বিনোদন, একাকিত্বের সঙ্গী। অর্থাৎ সবসময় তো আমরা কাউকে না কাউকে আমাদের পাশে পাই না, তাই এটা হচ্ছে সব থেকে একাকিত্বের সঙ্গী। আমরা যখন চাইবো তখন এটি আমাদের সঙ্গ দেয়, এবং দিন দুনিয়া বিনোদন এবং আমাদের পাশের লোকের জীবনে কি চলছে সেটা জানারও একটা কৌতূহল, সমস্ত কিছুই আমাদের এনে দেয় আমাদের এই ফোন। এটা তো গেল সামাজিক কারণ। তাহলে বৈজ্ঞানিক কারণ কি? বৈজ্ঞানিক কারণ হলো, যখন আমরা ফোন ঘাঁটি তখন আমাদের ব্রেন থেকে এক ধরনের হরমোন খরিত হয়, যেটাকে বলা হয় ডোপামিন বা ডোপামাইন, যেটাকে আমরা আনন্দের হরমোনও বলতে পারি। যখন কেউ সিগারেট খায় বা যখন কেউ গেম খেলে বা যখন প্রিয় লোকের সঙ্গে কেউ কথা বলে, তখন যে হরমোনটা আমাদের ভিতর থেকে শান্তি প্রদান করে, ফোন ঘাঁটার ফলেও প্রতি মুহূর্তে, প্রতি ক্লিকে, প্রতি নোটিফিকেশনে এবং প্রতি রিল স্ক্রল করার সময় এবং প্রতি নতুন ভিডিওতে এই ডোপামাইন হালকা হালকাভাবে খরিত হয়। যেমন আমরা দীর্ঘদিন সিগারেট খাওয়ার পর সেই সিগারেটকে ছাড়তে পারি না, ঠিক তেমনই যখন মোবাইল আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বিনোদনে ডোপামাইন ক্ষরণ করে দেয়, তখন কিন্তু আমরা সেই মোবাইলকেও ছাড়তে পারি না। ফলত কখন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কেটে যায় সেটা আমরা টেরও পাই না। যখন ডোপামাইন এত সহজেই পাওয়া যায় তখন তো ভালোই, তাই না? কিন্তু এর কিছু খারাপ দিকও আছে। কি খারাপ দিক? প্রথম খারাপ দিক হলো, যখন আমরা ডোপামাইন আমাদের ব্রেন থেকে এত সহজেই ক্ষরণ করতে পারছি, তখন আমরা জটিল রাস্তার দিকে যাব কেন? যেমন হচ্ছে পড়াশোনার মাধ্যমে যখন আমরা আমাদের গোল অ্যাচিভ করি, কোনো একটা জব পাই, অথবা আমরা কোনো শারীরিক কাজের মাধ্যমে সেটা অর্জন, ক্রিকেট খেলা, ফুটবল খেলার মাধ্যমে অর্জন করি, সেটা সহজেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমরা সেই কাজের দিকে যাব না। অর্থাৎ আমাদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে, ধৈর্য এবং বাস্তব জীবনের আনন্দটাকে অনেক বেশি ফিকে লাগে, কারণ অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে যতটুকু ডোপামাইন আমাদের ব্রেন ক্ষরণ করে সেটা আমরা সহজেই বাড়িতে বসে একটা ছোট্ট ফোনের মাধ্যমে স্ক্রল করতে করতে পেয়ে যাই। তাই আমরা সহজ দিকটাই বেছে নিই। একে বলে ডিজিটাল অ্যাডিকশন। শুধু কি এটুকুই আমাদের জীবনে ক্ষতি হয় নাকি আরও বেশি ক্ষতি হয়? তো দ্বিতীয় যেটি ক্ষতি হলো সেটি হচ্ছে আমাদের স্ক্রিন থেকে বের হওয়া যে ব্লু লাইট, সেটি আমাদের অনেক বেশি ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে সায়েন্টিফিক্যালি জানবো। আমরা যখন রাত্রে অতিরিক্ত ফোন ঘাঁটি তখন মোবাইল থেকে বের হওয়া সেই ব্লু লাইট আমাদের চোখের রেটিনার মাধ্যমে মস্তিষ্কে যায়, এবং আমাদের মস্তিষ্কের মধ্যেখানে একটা গ্ল্যান্ড আছে, আমাদের মস্তিষ্কের মিডিলে আছে একটা গ্ল্যান্ড যেটাকে বলা হয় পাইনিয়াল গ্ল্যান্ড। সেই পাইনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন খরিত হয়। সেই হরমোনটার নাম কি? সেটা হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনকে ঘুমের হরমোনও বলা হয়। অর্থাৎ যতক্ষণ না এই পাইনিয়াল গ্ল্যান্ড সিগন্যাল দিবে মেলাটোনিন হরমোন ক্ষরণের ক্ষেত্রে, ততক্ষণ কিন্তু আমাদের ঘুম আসে না। সাধারণত যখন অন্ধকার হয় তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে রাত হয়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি খরিত হয় এবং সেটা লাইট সেন্সিটিভ নাও হতে পারে। এই গ্ল্যান্ডকে আমাদের বায়োলজিক্যাল ক্লকও বলা হয়, কারণ জানিয়ে দেয় এখন রাত হয়েছে, এখন ঘুমাতে হবে। এবার মোবাইল ব্যবহারের ফলে কি প্রবলেম হয়? মোবাইল ব্যবহারের ফলে যখন মোবাইলের স্ক্রিন থেকে সে ব্লু লাইটটি আমাদের চোখের রেটিনা থেকে মস্তিষ্কে যায়, তখন সে মস্তিষ্কের পাইনিয়াল গ্ল্যান্ড অনেকটা কনফিউজড হয়ে যায় যে এখন রাত আছে নাকি দিন আছে।
তো অনেক সময় পাইনিয়াল গ্ল্যান্ড করে কি, সে ভাবে যে এখনো মনে হয় দিন আছে, অর্থাৎ রাত হয়নি, তখন সে সিগন্যালই দেয় না। আর যখন সে সিগন্যাল দেয় না তখন ঘুমও আসে না। এই করে ঘুম অনেক বেশি ডিলেড হয়। এই করে রাতে কিন্তু আমাদের ঘুম আসতে প্রবলেম হয়। যদি ঘুমও আসে গভীর হয় না। এতে কি, দীর্ঘদিন যদি এমনটা চলতে থাকে তবে আমাদের এনজাইটি হতে পারে, আমাদের কর্মদক্ষতা কমে যেতে পারে এবং কোনো কাজের প্রতি আমাদের মনোযোগ অনেকটা হ্রাস পেতে পারে। আমরা সকালে উঠে যে কাজটা অনেক বেশি সতেজতার সঙ্গে এবং অনেক বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে করতে চাই, সেটা হয়তো ততটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। আমরা যদি এইভাবে ফোনকে কানে রেখে সরাসরি কথা বলি দীর্ঘদিন যাবত এবং অনেকক্ষণ পর্যন্ত, তবুও কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি হতে পারে। প্রথমত বুঝতে হবে আমরা কিভাবে কোনো জিনিসকে শুনতে এবং বুঝতে পারি। আমাদের কানের মধ্যে আছে অডিটরি নার্ভ। সেই অডিটরি নার্ভ এর মাধ্যমে আমরা আমাদের ব্রেনের টেম্পোরাল লবে পৌঁছাই। সেই টেম্পোরাল লবই বিশ্লেষণ করে বলে যে এই শব্দের মিনিং কি। এবার আমরা জানি আমরা যে ফোনে কথা বলি সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এক ধরনের আলোক তরঙ্গ। এবার তোমরা যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের উষ্ণতা অনুভূত হয়, অর্থাৎ গরম লাগে। সেমভাবে আমাদের কানের মধ্যে যখন ডাইরেক্ট সেই রশ্মিটা প্রবেশ করছে তখন কিন্তু আমাদের কানের মধ্যে যে সমস্ত নার্ভগুলো আছে সেই সমস্ত নার্ভগুলো কিন্তু অনেক বেশি টেম্পারেচার অনেকটা বেড়ে যায়। এতে তার যে সমস্ত সিগন্যাল দেওয়ার কথা সেই সিগন্যাল দেওয়ার প্রবণতা আস্তে আস্তে কমতে শুরু করে। ফলে কিন্তু আমরা কানে অনেক কম শুনতে পাই বা কান শোষো আওয়াজ করে, অথবা কানের আরো অন্য বেশি প্রবলেম দেখা দিতে পারে। তাহলে কি করণীয়? তো কাজের সূত্রে হলেও ফোনে অনেক বেশি কথা বলতে হতে পারে। তাহলে এর সমাধান হতে পারে যে আমরা প্রথম অনেক বেশিক্ষণ ধরে কথা বলবো না। দ্বিতীয়ত কথা বলিও মাধ্যমে স্পিকারের মাধ্যমে কথা বলা যেতে পারে, না হলে হেডফোন ব্যবহার করেও কথা বলা যেতে পারে। 4 নাম্বার ক্ষতিকারক প্রভাব হলো যে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু কাউন্ট এবং শুক্রাণুর মোবিলিটি কমে যাওয়া। এটা কি সত্যি নাকি এটা এক ধরনের মিথ? তবে বৈজ্ঞানিক মতে জানা গেছে এটা কিছুটা হলেও পার্সিয়ালি সত্যি। কেন? এর পেছনে বৈজ্ঞানিক কারণ আমরা যেইভাবে ব্যাখ্যা করি সেটি হলো, শুক্রাণু তার কার্যকারিতা সর্বোচ্চ মাত্রায় দেখাতে পারে যখন তার উষ্ণতা থাকে 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা জানি আমাদের শরীরের স্বাভাবিক টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 37 ডিগ্রিতে কি হতে পারে? শুক্রাণুর কর্মদক্ষতা কমে যেতে পারে। পুরুষের যে যৌন অঙ্গ সেটি কিন্তু শরীরের ভেতরে না থেকে শরীরের বাইরে থাকে, যেটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু শরীরের ভেতরে থাকে। শুক্রাণুর মোবিলিটি কি কারণে কমে যায় সেটি হলো, যখন পুরুষেরা প্যান্টের পকেটে মোবাইল রাখে তখন মোবাইলের সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা কথা বলি বা নাই বলি, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অবশ্যই সে মোবাইল ক্যাচ করছে। ফলত উষ্ণতা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। ফলে সেই উষ্ণতা যখন 37 ডিগ্রি বা তার বেশি হয়ে যায় তখন কিন্তু সেই শুক্রাণুর মোবিলিটি কমে যেতে পারে। এটা তাহলে কি মেয়েদেরও ডিম্বাণু কাউন্ট বা ডিম্বাণু সংখ্যা কমে যেতে পারে? এটি এক ধরনের মিথ। এরকম কোনো কিছু হয় না। বেশি পরিমাণে মোবাইল ব্যবহারের ফলে মনোযোগ কমে যাওয়া, তার সাথে সাথে হরমোনাল ইমব্যালেন্স হওয়া এবং তার পাশাপাশি যদি এনজাইটি হতে শুরু করে, তবে এই সমস্ত কিছু অ্যাকোমোলেটেড হয়ে তারপরেই কিন্তু ডিম্বাণু কাউন্ট কমতে পারে। কিন্তু ডাইরেক্টলি ডিম্বাণু কাউন্ট কমে না। এই সমস্ত কিছু তো গেল আমাদের বড়দের উপরে প্রভাব। এবার চলো দেখা যাক ছোটদের উপরে কি প্রভাব ফেলে। আমরা হয়তো সকলেই জানি যে শিশুদের যে ব্রেনের ডেভেলপমেন্ট সেটা যত বেশি ব্যবহার করা হবে তার কার্যকারিতা কিন্তু তত বেশি বেড়ে যায়। তার ফ্রন্টিয়ার লেব অর্থাৎ অগ্র মস্তিষ্কই আমাদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি এই সমস্ত কিছুর জন্য যায়। আর এই অগ্র মস্তিষ্ক তার কার্যকারিতা তখনই বাড়াতে পারে যখন এটাকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এবার যখন একটা বাচ্চার হাতে আমরা মোবাইল দিয়ে ফেলি তখন কিন্তু সে তার ব্রেনের তত বেশি ব্যবহার করে না। বাচ্চাদেরকে অ্যাক্টিভ হতে বাধা দেয়, ইমাজিনেশন কমায়, তাকে ক্রিয়েটিভ হতে বাধা দেয়। সমস্ত কিছু মিলিয়ে তার যে অগ্র মস্তিষ্কের বিকাশ আস্তে আস্তে কমতে শুরু করে। ফলে ভাষাগত বিকাশটাও অনেকটা কম হয় এবং সোশ্যালি সে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে এবং অনেক বেশি জেদি হয়, কোনো কথা শুনতে চায় না। তাহলে আমরা বাচ্চাদেরকে এই মোবাইল থেকে দূরে রাখার জন্য কি কি করতে পারি? তাকে ছোট ছোট টাস্ক দেওয়া, যেমন হয়তো তাকে ছবি আঁকতে দেওয়া এবং ছবি আঁকলে তাকে রিওয়ার্ডের ব্যবস্থা করা। অর্থাৎ রিওয়ার্ড কি হতে পারে? একটু আদর হতে পারে বা তাকে বাবা মায়ের অ্যাকশনের মাধ্যমে বোঝানো হতে পারে কোনটা ঠিক এবং কোনটা ভুল।
এবং বাইরে গিয়ে খেলাধুলার ব্যবস্থা করা হবে, সেগুলো যেন অ্যাক্টিভিটি বেস হয়, অর্থাৎ তার মাধ্যমে সে যেন ফিজিক্যালি খেলাধুলা করতে পারে। তাহলে কি আমরা মোবাইল ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেব? না, আমি একদমই তা বলছি না। মোবাইল অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু প্রয়োজন মতো। আমি প্রথমেই বলেছি, প্রয়োজনের অতিরিক্ত সমস্ত কিছু বিষ। যদি তুমি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করো, তবে সেটা আমাদের জীবনে ক্ষতিই ডেকে আনে। তাই কেউ আমাদের কিন্তু প্রয়োজন মতোই ব্যবহার করতে হবে। মোবাইল অবশ্যই আমাদের আধুনিক সমাজের সব থেকে উন্নত যন্ত্র হতে পারে। আমাদেরকে নিজেকে আপগ্রেড করা থেকে শুরু করে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপ করা ইত্যাদি আমরা মোবাইলের মাধ্যমে করতেই পারি। তাই বলা যায়, স্ক্রিনে আলো আছে কিন্তু উষ্ণ, হাতে ফোন আছে কিন্তু সময় নেই। তাই আমি শেষে বলতে চাই, মোবাইলকে তুমি ব্যবহার করো, মোবাইল যেন তোমাকে ব্যবহার না করে। প্রযুক্তি হাতিয়ার হওয়া উচিত, হাত করা। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এর পরবর্তী তোমরা আরও যদি কোনো ভিডিও চেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমরা কতটা ফোন ব্যবহার করো সারাদিনে, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এখান থেকে টাটা।